প্রশ্নে বলা হচ্ছে ৫ সমস্ত ৪ ভাগের ১ এবং ২ সমস্ত ৮ ভাগের ১ দুটি ভগ্নাংশ। কতে বলা হচ্ছে আমাদেরকে প্রদত্ত ভগ্নাংশ দুটির ভাগফল কত। তাহলে আমরা ভগ্নাংশ দুটি তুলে নিই। ৫ সমস্ত ৪ ভাগের ১ ভাগ ২ সমস্ত ৮ ভাগের ১। এখন আমরা কি করব, সমস্ত ভাঙাবো। তাহলে ৪ ৫ ২০ যোগ ১ ২১ ভাগ ৪ ভাগ ৮ গুণ ২ ১৬ যোগ ১ ১৭ ভাগ ৮। তাহলে ৪ ভাগের ২১ ভাগটি কি হয়ে যাবে, গুণ, আর বিপরীত ভগ্নাংশ হলে ৮ উপরে ১৭ নিচে নেমে যাবে। তাহলে আমরা কি পাবো, ৪ দ্বারা সরাসরি ভাগ করতে পারি, ৪ দ্বারা ভাগ করলে এখানে ১ এখানে ২। তাহলে আমরা কি পাবো, ২১ গুণ ২ অর্থাৎ ৪২ ভাগ ১৭। আমরা যদি সমস্ততে নিয়ে যাই তাহলে কি পাবো, ১৭ দ্বারা যদি ৪২কে ভাগ করি ১৭ গুণ ২ ৩৪ পাবো, আর এখান থেকে কি আসবে, ৮। তাহলে ভাগশেষ ৮ আসলে আমরা লিখতে পারি ২ সমস্ত ১৭ ভাগের ৮। খতে আমাদেরকে বলা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করো। তাহলে ভগ্নাংশ দ্বয়ের গসাগু আমরা কিভাবে বের করতে পারবো, আমরা জানি যেটি বের করতে বলবে আমাদের উপরে অর্থাৎ লবের ক্ষেত্রে সেটি বের করতে হবে। গসাগু বের করতে বললে আমরা উপরে অর্থাৎ লবের গসাগু বের করব, আর নিচে হরের লসাগু বের করব। আর যদি লসাগু বের করতে বলে তাহলে লবের লসাগু বের করব আর হরের গসাগু বের করব। তাহলে যেহেতু আমাদেরকে গসাগু বের করতে বলেছে তাহলে আমরা কি লিখবো, আমরা জানি ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর বা লবের বা লবদ্বয়ের কি গসাগু ভাগ হরগুলোর উল্টোটি অর্থাৎ লসাগু। আর যদি লসাগু বের করতে বলে তাহলে কি হয়ে যাবে, লসাগু উপরে উঠে যাবে, গসাগু নিচে আসবে। এখন আমাদের ভগ্নাংশ দুটি কি কি, আমাদের ভগ্নাংশ দুটি হচ্ছে ৫ সমস্ত ৪ ভাগের ১ ও ২ সমস্ত ৮ ভাগের ১ ভগ্নাংশ দুটিতে আমরা কি কি লিখতে পারি। এখানে ৫ সমস্ত ৪ ভাগের ১ সমান কত লিখেছিলাম, আমরা লিখেছিলাম ৪ ভাগের ২১, বা ৪ ভাগের ২১ ও ২ সমস্ত ৮ ভাগের ১ কে কি লিখেছিলাম, ৮ ভাগের ১৭। ভগ্নাংশ দ্বয়ে লব ২১ ও ১৭ এর কি বের করতে হবে, গসাগু। গসাগু কত আসবে, ১, কারণ এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই। এবং হর কত কত, ৪ ও ৮, ৪ ও ৮ এর লসাগু কত হবে, ৮। সুতরাং ভগ্নাংশ দ্বয়ের গসাগু সমান কি পাবো আমরা, ৮ ভাগের ১। গতে কি বলেছে, দেখাও যে প্রদত্ত ভগ্নাংশ দ্বয়ের গুণফল তাদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। এখন আমরা খতে কি করেছি, গসাগু বের করেছি। খ হতে প্রাপ্ত ভগ্নাংশ দ্বয়ের গসাগু কত পেয়েছি আমরা, ৮ ভাগের ১। লসাগু এর ক্ষেত্রে আমরা কি জানি, ৪ ভাগের ২১ ও ৮ ভাগের ১৭ সরাসরি লিখছি। ভগ্নাংশ দ্বয়ে ২১ ও ১৭ এর এখন কি করতে হবে, লসাগু বের করতে হবে, কারণ লসাগু আমরা কি বলেছি, লবের লসাগু হবে আর হরের গসাগু হবে। এর লসাগু কত হবে, ১৭ এবং ২১-এর লসাগু হবে ৩৫৭, এবং হর কত কত, ৪ ও ৮ এর গসাগু হবে আমাদের কত, ৪। সুতরাং ভগ্নাংশ দ্বয়ের
আমরা কি বের করব? লসাগু সমান কি লবদ্বয়ের লসাগু ভাগ হরদ্বয়ের গসাগু। তাহলে কত হবে? 4 ভাগে 357। সুতরাং গসাগু ও লসাগু এর গুণফল আমরা বের করে রাখি। কত? 8 ভাগের 1 গুণ 4 ভাগে 357। তাহলে আমরা কত পাবো? 357। আর এখানে 4 8 32। তাহলে 32 ভাগের 357। এখন কি বলেছে? ভগ্নাংশদ্বয়ের গুণফল। ভগ্নাংশদ্বয় কত ছিল? 5 সমস্ত 4 ভাগের 1 বা আমরা কি লিখেছিলাম? 4 ভাগের 21 ও 2 সমস্ত 8 ভাগের 1 বা কি লিখেছিলাম আমরা? 8 ভাগের 17 এর গুণফল। তাহলে কত পাবো? 4 ভাগের 21 গুণ 8 ভাগের 17। তাহলে কত পাবো? 4 8 32, 21 গুণ 17 আমরা পাবো হচ্ছে 357। তাহলে আমরা দেখতে পাচ্ছি লসাগু এবং গসাগু এর গুণফল ভগ্নাংশদ্বয়ের গুণফলের সমান। আমাদের কি বলেছে? দেখাতে। তাহলে আমরা এই সরাসরি লাইনটি লিখে দিব যে সুতরাং প্রদত্ত ভগ্নাংশদ্বয়ের গুণফল তাদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান লিখে এরপরে পাশে লিখব দেখানো হলো। প্রশ্নে বলা হচ্ছে জসিম সাহেব তার বাবার সম্পত্তি 3 ভাগের 1 অংশের মালিক। তিনি তার সম্পত্তির অর্থাৎ 3 ভাগের 1 অংশের 8 ভাগের 1 অংশ স্ত্রীকে দেন, 2 ভাগের 1 অংশ পুত্রকে দেন এবং 4 ভাগের 1 অংশ কন্যাকে দেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 1 লক্ষ টাকা। বলা হচ্ছে তার স্ত্রীর সম্পত্তির কত অংশ পান। তাহলে ক আমরা করে নিই। প্রথমে আমরা লিখব জসিম সাহেবের সম্পত্তি 3 ভাগের 1 অংশ। সুতরাং তার স্ত্রী পান এই 3 ভাগের 1 এর কতটুকু? 8 ভাগের 1 অংশ। অর্থাৎ কত? আমরা এখানে কাটাকাটি করতে পারছি না, তাহলে 24 ভাগের 1 অংশ। কারণ আমরা কি জানি? এর কাজ হচ্ছে গুণ। তাহলে কত অংশ? 24 ভাগের 1 অংশ পান। এখন খতে বলা হচ্ছে তার সন্তানেরা মোট সম্পত্তির কত অংশ পেল। তাহলে তার সন্তানেরা বলতে পুত্র এবং কন্যাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি জানি? জসিম সাহেবের সম্পত্তি কতটুকু? 3 ভাগের 1। এখন আমরা কি লিখব? সুতরাং পুত্র পায় 3 ভাগের 1 এর ভেতরে কত? 2 ভাগের 1 অংশ। অর্থাৎ কত হবে? 6 ভাগের 1 অংশ। এবং কন্যা পায় কত? 3 ভাগের 1 এর কত? 4 ভাগের 1 অংশ। অর্থাৎ কত? 12 ভাগের 1 অংশ। সুতরাং তার সন্তানেরা অর্থাৎ পুত্র এবং কন্যা একসাথে কতটুকু পায় বের করব। সন্তানেরা পায় কতটুকু? 6 ভাগের 1 যোগ 12 ভাগের 1 অংশ। অর্থাৎ আমরা যোগ করলে কত পাবো? এখান থেকে লসাগু করলে 12, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, অর্থাৎ 12কে 6 দ্বারা ভাগ করলে 2, 2 একে 2 যোগ এখানে 12কে 12 দ্বারা ভাগ করলে 1, তাহলে কত পাবো? 1 গুণ 1 অর্থাৎ 1। তাহলে এখানে যোগ করলে আসবে কত? 3। তাহলে 12 ভাগের 3 অংশ, যাকে আমরা 3 দ্বারা ভাগ করলে কত পাবো? 4, আর এখানে 1 অর্থাৎ 4 ভাগের 1 অংশ। সুতরাং সন্তানেরা 4 ভাগের 1 অংশ সম্পত্তি পান। গতে বলা হচ্ছে জসিম সাহেবের সম্পত্তির মূল্য কত। এখন বলা হচ্ছে কি এখানে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 1 লক্ষ টাকা। এই তথ্যটি আমাদেরকে কাজে লাগাতে হবে। অবশিষ্ট সম্পত্তি কত সেটি আমাদেরকে আগে জানতে হবে। এখানে আমরা কি লিখব?
ক হতে কি পাই? ক হতে প্রাপ্ত স্ত্রী পায় 24/1 খ হতে প্রাপ্ত সন্তানেরা পায় কতটুকু? 4/1। সুতরাং অবশিষ্ট সম্পত্তি কতটুকু? এই 3/1 যে তার অংশ আছে সেই অংশ থেকে স্ত্রী এবং সন্তানদের অংশ বিয়োগ করে দিলে, অর্থাৎ 3/1 বিয়োগ কত? 24/1 বিয়োগ 4/1 অংশ, বা এই দুটি যোগ করে আপনারা 3/1 থেকে বিয়োগ করতে পারেন। তাহলে কত পাবো? 3, 24 এবং 4-এর লসাগু কত হবে? 24 হবে। তাহলে ভাগ করলে 3 দ্বারা 8, 8 একে 8 বিয়োগ 24কে 24 দ্বারা ভাগ করলে 1, 1 বসে গেল। 24কে ভাগ করলে 6, 6 একে 6। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখানে 8, এখানে 6 আর 1 7, তাহলে 8 থেকে 7 গেলে 1, তাহলে 24/1 অংশ। প্রশ্ন মতে এটি হচ্ছে অবশিষ্ট সম্পত্তি যার মূল্য 1 লক্ষ টাকা, অর্থাৎ 24/1 অংশের মূল্য 1 লক্ষ টাকা। তাহলে আমাদেরকে বলেছে যে জসিম সাহেবের সম্পত্তির মূল্য কত। তাহলে 1 অংশ মূল্য, 1 অংশ বলতে 1 ক্ষুদ্রতম অংশ আমরা বের করি, কত হবে? 1 লক্ষ ভাগ কত? 1/24 টাকা। সুতরাং 3/1 অংশের মূল্য আরেকটু বেশি হবে। তাহলে কত হবে? 1 লক্ষ গুণ 3/1 ভাগ 24/1 টাকা। তাহলে আমরা কি লিখবো এখান থেকে? যেহেতু ভগ্নাংশের ভাগ, তাহলে উপরের ভগ্নাংশটি অর্থাৎ প্রথম ভগ্নাংশটি বসে যাবে। তাহলে 3, আর এখানে দ্বিতীয় ভগ্নাংশটি কি হয়ে যাবে? বিপরীত ভগ্নাংশ হবে এবং ভাগটি গুণ হয়ে যাবে। 24 আর এখানে 1, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে 8, তাহলে এখানে 8 গুণ 1 লক্ষ অর্থাৎ কত? 8 লক্ষ টাকা। তাহলে সুতরাং জসিম সাহেবের সম্পত্তির মূল্য 8 লক্ষ টাকা। এখানে আমরা 1 সম্পূর্ণ অংশ কিন্তু বের করব না, কারণ জসিম সাহেবের সম্পত্তির কিন্তু 3/1 অংশ, এই 3/1 অংশের মূল্য আমাদেরকে বের করতে হবে। আপনারা কিন্তু সম্পূর্ণ সম্পত্তি বলতে আসলে 1 অংশের মূল্য বুঝবেন না, 3/1কেই বুঝবেন। প্রশ্নে বলা হচ্ছে 7 সমস্ত 5/1, 2 সমস্ত 25/22 এবং 5 সমস্ত 25/19 তিনটি ভগ্নাংশ। কতে বলা হচ্ছে প্রথম দুইটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম দুটি ভগ্নাংশ কত কত? 7 সমস্ত 5/1, একে আমরা সমস্ত ভাঙিয়ে ফেললে কি পাবো? আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে গেলে পাবো 5, 7 গুণ করলে 35, 35 যোগ 1 36। আমরা কিভাবে সমস্ত ভাঙাতে হয় সেটি জানি। এরপরে আরেকটি ভগ্নাংশ কত? 2 সমস্ত 25/22। এখান থেকে আমরা কি পাবো? 25 গুণ 2 50, 50 যোগ 22 অর্থাৎ 72। এখন গসাগু কিভাবে নির্ণয় করে ভগ্নাংশের? আমরা জানি লসাগু এবং গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। যেটি আমাদেরকে বের করতে হবে সেটি আমরা লবের ক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ কি, যেহেতু আমাদেরকে গসাগু বলেছে তাই আমরা লবের গসাগু বের করব এবং হরের লসাগু বের করব। তাহলে আমরা কি লিখব? সুতরাং ভগ্নাংশদ্বয়ের গসাগু সমান সমান কি হবে? লবদ্বয়ের গসাগু হরদ্বয়ের লসাগু। এখন দিয়ে রাখলাম এটিকে। আমরা এখন কি পাবো? প্রথমে লসাগু এবং গসাগু বের করে ফেলি। এখানে লবদ্বয় কত কত? 36 এবং 72। তাহলে 36 ও 72-এর গসাগু বের করব। গসাগু কত? আমরা পাবো হচ্ছে 36। এবং হরদ্বয় কি কি? 5 এবং 25। 5 ও 25
এর লসাগু কত হবে? 25। সুতরাং ভগ্নাংশ দ্বয়ের গসাগু আমরা কি পাবো এখন? এখানে গসাগু হচ্ছে 36 আর এখানে হচ্ছে 25। তাহলে আমরা সমস্ততে নিয়ে গেলে কি পাবো? আমরা জানি এখানে 25 একে 25 হবে, তাহলে ভাগশেষ 11, তাহলে 25 ভাগের 11। তাহলে আমরা গসাগু পাচ্ছি 1/25 ভাগের 11। এখানে আমরা জানিও লিখতে পারি। খতে আমাদেরকে কি বলা হচ্ছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা উদ্দীপকের ভগ্নাংশগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আমরা জানি কোন ক্ষুদ্রতম সংখ্যা বললে সেখানে কি বের করতে হয়? লসাগু বের করতে হয়। তাহলে উদ্দীপকের ভগ্নাংশগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে বলেছে, তাহলে আমরা কি লিখব? ভগ্নাংশগুলো লসাগুই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা লিখছি ভগ্নাংশগুলোর লসাগু হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। এখন ভগ্নাংশগুলো আমরা কি পাই? ভগ্নাংশগুলো হচ্ছে 7/5 যেটিকে আমরা ভেঙে কি পেয়েছিলাম? 5/36। এরপরে 2/25কে আমরা কি লিখেছিলাম? 25/72। এবং এখান থেকে পাচ্ছি 5/25/19। অর্থাৎ আমরা কি পাবো? 5 25 125, আর এখানে 19 যোগ করলে কত হবে? 144। এখন তাহলে আমরা কি করব? আমরা জানি ভগ্নাংশের লসাগু সমান আমরা কি বলেছি? কি জানি আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যেটি বের করতে বলবে উপরে আমরা সেটি বের করব। অর্থাৎ লসাগু বের করতে বলেছে, আমরা লবের লসাগু বের করব, আর বাকি কি থাকে? গসাগু। সেটি হবে কিসের? হরের। তাহলে এখানে লবের লসাগু হরের গসাগু। এখন হর ও লবের লসাগু গসাগু আমরা কীভাবে বের করবো? তাহলে লব কি? লব রয়েছে আমাদের 36, 72 এবং 144। তাহলে 36, 72 ও 144-এর কি বের করতে হবে? লসাগু। লসাগু আমরা কিভাবে বের করব? আমরা রাফে বের করব। তাহলে 36, 72, 144। 36 এবং 72 তো আমরা কি জানি? 36 হবে। আর এখানে 36 এবং 144-এর আমরা বের করতে পারি, এভাবে করতে পারি, বা সরাসরি আমরা এভাবে করতে পারি। এই প্রত্যেকটি সংখ্যাই কি হয়? সর্বোচ্চ 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে 3 আসবে এখানে, এখানে আসবে 6 এবং এখানে আসবে 12। এরপরে আমরা যদি 3 দ্বারা ভাগ করি বা 2 দ্বারা ভাগ করি করতে পারি, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে পাবো 1, এখানে 2, এখানে 4। 2 দ্বারা ভাগ করলে এখানে 1, এখানে 1, এখানে 2। তাহলে 2 গুণ 2 4, 4 গুণ 3 12, 12 গুণ 12 কত পাবো আমরা? 144ই পাবো। তাহলে এখানে আমরা লিখব 144। এবং হর কি পাচ্ছি আমরা? হর পাচ্ছি আমরা 5, 25 এবং 25। তাহলে হর 5, 25 ও 25-এর গসাগু কত হবে? অবশ্যই 5 হবে। তাহলে সুতরাং লসাগু কত হবে? তাহলে লবের লসাগু কত? 144, আর হরের গসাগু হচ্ছে 5। আমরা সমস্ততে নিয়ে গেলে কি পাবো? আমরা এখান থেকে 5 আর এখানে 144 লিখলাম। তাহলে এখানে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাবো? 5 দুগুণে 10, এখানে 4, এরপরে 4 নামলো, এখানে 5 8 40, তাহলে এখানে 4। অর্থাৎ আমরা কত পাচ্ছি? 28 সমস্ত 5/4। তাহলে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 28 সমস্ত 5/4। গতে বলা হচ্ছে, এখানে আমাদেরকে একটি রাশি দেওয়া আছে, বলা হচ্ছে এর সরলীকরণ করতে। তাহলে আমরা তুলে নিই 7 সমস্ত 2/1 বিয়োগ
3/4 ভাগ 4/3 বিয়োগ 3/1 3/2 বিয়োগ 6/1 যোগ 8/1 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে আমরা সমস্তগুলো ভাঙিয়ে ফেলি। কী পাবো? 7 × 2 14, 14 × 1 15, 2/15 বিয়োগ, এরপরে পাচ্ছি 3 × 4 12 যোগ 1 অর্থাৎ 13 ভাগ 4 ভাগ, এরপরে আমরা পাচ্ছি 4/3 বিয়োগ 3/1। আমরা এখন প্রথম বন্ধনীর কাজ করব। 3, 6 এবং 8-এর লসাগু কত হবে? 24। এরপরে আমরা কি পাবো? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, অর্থাৎ 24কে 3 দ্বারা ভাগ করলে পাবো 8, 8 × 2 16 বিয়োগ দিলাম 24কে 6 দ্বারা ভাগ করলে 4, 4 × 1 অর্থাৎ 4 যোগ দিলাম 24কে 8 দ্বারা ভাগ করলে 3, 3 × 1 অর্থাৎ 3। আমরা দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী দিলাম। তাহলে এখানে 2/15 বিয়োগ, এখানে 4/13 ভাগ, এরপরে এখানে 4/3 বিয়োগ 3/1। এখানে সম্পর্কটি কি? এখানে সম্পর্কটি হচ্ছে গুণের। গুণ, এখানে 16 3 কত? 19, 19 থেকে 4 গেলে কত? 15, আর এখানে 24। এরপরে আমরা কি পাচ্ছি? 2/15 বিয়োগ 4/13 ভাগ, এগুলো যেভাবে আছে লিখে রাখছি। এখানে 4/3। এখন আমরা কাটাকাটি করতে পারবো কিভাবে? 3 দ্বারা এখানে ভাগ করলে এখানে আসবে 1, এখানে আসবে 5, তাহলে কত পাবো? বিয়োগ, এখানে পাবো 24/5। এখন আমরা কি পাচ্ছি? এখানে 2/15 বিয়োগ 4/13 ভাগ, এখানে এখন আমরা কি করব? যোগ বিয়োগ করব। তাহলে 4 এবং 24-এর লসাগু কত হবে? 24 হবে। তাহলে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, এখানে ভাগ করলে 4 দ্বারা 6, 6 × 3 18 বিয়োগ 24কে 24 দ্বারা ভাগ করলে 1, 1 × 5 অর্থাৎ 5। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? এখানে ভাগ, এখানে 18 থেকে 5 গেলে 13, আর এখানে 24। এখন আমরা কি পাচ্ছি? 2/15 বিয়োগ, এখন এখানে আমরা কি করব? 4/13 ভাগটা কি হয়ে যাবে? গুণ করে ফেললে আমরা বিপরীত ভগ্নাংশ পাবো। অর্থাৎ ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা কি জানি? প্রথম ভগ্নাংশ বসে যায় এবং দ্বিতীয় ভগ্নাংশটি কি হয়ে যায়? ভাগটি গুণ হয়ে বিপরীত ভগ্নাংশ হয়ে যায়। তাহলে 24 উপরে চলে আসবে, 13 নিচে নেমে আসবে। তাহলে এখানে 13, 13 আমরা কাটাকাটি করে ফেলতে পারি। 24 এবং 4কে 4 দ্বারা ভাগ করলে এখানে পাবো 1, এখানে পাবো 6। এরপরে আমরা কি পাচ্ছি? এখান থেকে 2/15 বিয়োগ, এখানে পাবো 6, কারণ নিচে কিছু নেই, 1 লেখা না লেখা একই কথা। এখন আমরা লসাগু করলে কত পাবো? 2। হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 × 15 অর্থাৎ 15 বিয়োগ 6, নিচে কিছু নেই মানে কত? 1। তাহলে 2কে 1 দ্বারা ভাগ করলে 2 হবে, 2 × 6 অর্থাৎ 12। তাহলে কি পাবো আমরা? এখানে 15 থেকে 12 গেলে 3, এখানে 2। তাহলে সমস্ততে নিয়ে গেলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে 2 × 1 = 2, এখানে 1 অর্থাৎ 1 সমস্ত 2/1। তাহলে নির্ণেয় সরলীকৃত মানটি হচ্ছে 1 সমস্ত 2/1। প্রশ্নে বলা হচ্ছে একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2/1 কেজি। বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4/1 কেজি হয়। কতে আমাদেরকে বলা হচ্ছে 1 সমস্ত 2/1-এর 5/1 ভাগ 9/1 সমান কত? তাহলে আমরা প্রশ্নটি তুলে নিই। 1 সমস্ত 2/1-এর 5/1 ভাগ 9/1। এখন এর কাজ আমরা কি জানি? গুণ। আমরা প্রথমে সমস্ত ভাঙিয়ে ফেলি। 2 × 1 = 2 যোগ 1 অর্থাৎ 3, 2/3-এর 5/1 ভাগ 9/1। আমরা এখন দেখতে পাচ্ছি এর কাজ করার সময় এখানে আমরা কাটাকাটি করতে পারছি না, তাহলে আমরা সরাসরি কি লিখে দিব? 5 × 2 অর্থাৎ 10, আর এখানে 3 × 1 অর্থাৎ 3 ভাগ 9/1। তাহলে আমরা কি পাচ্ছি? এখন ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটি বসে গেল, গুণ করে ফেললাম, বিপরীত ভগ্নাংশ আসবে অর্থাৎ 9/1। এই 1 না লিখলে কোনো সমস্যা নেই, সরাসরি আপনারা শুধু 9 লিখতে পারেন। তাহলে আমরা এখন কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে 3, 9 গুণ করলে আমরা পাচ্ছি 27/10। আর যদি সমস্ততে নিয়ে যাই তাহলে কি পাবো আমরা? এখানে করছি
10 গুণ 2 অর্থাৎ 20, আর এখানে 7 অর্থাৎ 2 সমস্ত 10/7। এরপরে ক্ষতে বলা হচ্ছে বালতির মধ্যে কত কেজি পানি আছে। তাহলে পানির ওজন আমাদেরকে বের করতে হবে। এজন্য উদ্দীপকে আমাদেরকে কি বলা হচ্ছে, পানি ভর্তি বালতির ওজন দেওয়া আছে, বালতির 4/1 অংশের ওজন দেওয়া আছে। এখানে কি খেয়াল রাখতে হবে, পানি ভর্তি বালতির ওজনে কি দেওয়া আছে, বালতির ওজনও আছে, পানির ওজনও আছে। পানি ভর্তি মানে কি, পানি ভর্তি হচ্ছে যে সম্পূর্ণ বালতি যদি পূর্ণ থাকে, অর্থাৎ 1 অংশ ধরে নিতে হবে। আর এখানে 4/1 অংশে আমরা কি পাবো, এখানেও বালতির ওজন পাবো এবং পানির ওজন পাবো। বালতির ওজন সবসময় ফিক্সড বা স্থিতিশীল, কারণ বালতির ওজনের কোনো তারতম্য ঘটছে না, শুধুমাত্র পানির ওজনে তারতম্য ঘটছে। কার কারণে, পানির ওজনের কারণে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সম্পূর্ণ 1 অংশ পানি যোগ বালতির ওজন সমান কত, 16 সমস্ত 2/1 কেজি। এরপর আমরা কি লিখতে পারি, এখানে 4/1 অংশ পানি যোগ বালতির ওজন সমান কত, 5 সমস্ত 4/1 কেজি। এখন যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করে আমরা কি পাবো, সম্পূর্ণ 1 অংশ থেকে 4/1 অংশ বিয়োগ করলে আমরা এত অংশ পানি পাবো। বালতির ওজন থেকে বালতির ওজন বাদ দিলে আর কোনো বালতির ওজনই থাকবে না। আর এখানে পাবো 16 সমস্ত 2/1 বিয়োগ 5 সমস্ত 4/1 কেজি। তাহলে এখন আমরা করে ফেলি, বা লসাগু করলে 4, নিচে কিছু নেই মানে 1, অর্থাৎ সরাসরি 4 গুণ 1, 4 বসে যাবে। এখন 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1কে 1 দ্বারা গুণ করলে 1ই বসবে। তাহলে এত অংশ পানি সমান, আমরা কি পাচ্ছি, এখানে সমস্ত ভাঙালে 16 গুণ 2 32 যোগ 1 33, আর এখানে 4 গুণ 5 20, 20 যোগ 1 21 কেজি। বা আমরা এখান থেকে কি পাচ্ছি, 4/3 অংশ পানি, অর্থাৎ পানির ওজন আমরা এখান থেকে পাচ্ছি কত কেজি। তাহলে আমরা লসাগু করে ফেলি, 4 এবং 2 এর লসাগু 4 হবে, 2 দ্বারা ভাগ করলে 2, 2 গুণ 33 অর্থাৎ 66, বিয়োগ 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1 গুণ 21 অর্থাৎ 21। বা আমরা কি পাচ্ছি, 4/3 অংশ পানি সমান, তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমরা 66 থেকে 21 বিয়োগ করলে পাবো 45/4 কেজি। এখন 4/3 অংশ পানি থেকে আমাদেরকে কী করতে হবে, সম্পূর্ণ 1 অংশ পানি বের করতে হবে। কারণ কি, আমরা বালতির ওজন বাদ দিয়ে শুধুমাত্র পানির ওজন কত সেটি বের করতে যাচ্ছি। তাহলে এখন 1 ক্ষুদ্রতম অংশ যখন বের করব তখন কী হবে, ভাগ হয়ে যাবে, কম হবে, অর্থাৎ 45/4 ভাগ 4/3 কেজি। এটিকে আপনারা ভাগ আকারে লিখতে পারেন। সুতরাং 1 সম্পূর্ণ অংশ পানি কি হবে, আরও বেশি হবে, 1 গুণ হয়ে যাবে। তাহলে গুণ করা না করা এখানে একই কথা, তাহলে আমরা রেখে দিচ্ছি 45/4, আর ভাগটি গুণ হয়ে আমরা বিপরীত ভগ্নাংশ নিচ্ছি 4/3 কেজি। অর্থাৎ এখানে 4 4 চলে যাবে, এখানে থাকবে কত, 45 এবং 3কে 3 দ্বারা ভাগ করলে 1 এবং 15, অর্থাৎ কত পাবো আমরা, 15 কেজি। সুতরাং বালতির মধ্যে 15 কেজি পানি আছে। গতে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের মিশ্র ভগ্নাংশ দুটির লসাগু ও গসাগুর কি করতে বলেছে, গুণফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লসাগু বের করব, এরপরে গসাগু বের করব। আমরা জানি এতক্ষণে যে কিভাবে লসাগু এবং গসাগু বের করতে হয়। তাহলে ভগ্নাংশ দুটি কি কি আমরা লিখে ফেলি। ভগ্নাংশ দুটি হচ্ছে 16 সমস্ত 2/1, বা এটিকে আমরা কি লিখেছি 33/2, এবং 5 সমস্ত 4/1, বা কত, 4 5 20 যোগ 1 21/4। এখন ভগ্নাংশদ্বয়ের লসাগু এবং গসাগু আমাদেরকে বের করতে হবে। তাহলে ভগ্নাংশদ্বয়ের লসাগু এর ক্ষেত্রে কি হবে,
আমাদের লবের লসাগু বের করতে হবে, হরের গসাগু বের করতে হবে। তাহলে লব কি কি? লব হচ্ছে আমাদের 33 এবং 21। লব 33 এবং 21 এর লসাগু কত হবে? 231। কীভাবে? 33 21। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে 3 11 33, 3 সাথে 21, অর্থাৎ 3 সাথে 21 গুণ 11, অর্থাৎ কত পাবো আমরা? 231। এবং হর কত কত? 2 এবং 4। 2 ও 4 এর কী বের করতে হবে? গসাগু। গসাগু কত পাবো আমরা? 2। সুতরাং ভগ্নাংশদ্বয়ের লসাগু সমান কি? লবদ্বয়ের লসাগু ভাগ হরদ্বয়ের গসাগু সমান কত? আমাদের লসাগু বের হয়েছে 231 আর এখানে 2। এগুলোকে আপাতত আমরা মিশ্রতে নিচ্ছি না, কারণ পরে আমাদের গুণফল যখন বের করব তখন কাজে লাগাবো। আবার ভগ্নাংশদ্বয়ের গসাগু এর ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? আমরা এখন কি করব? গসাগু এর ক্ষেত্রে প্রথমে লবগুলোর গসাগু বের করব। লব 33 ও 21 এর গসাগু আমরা কত পাবো? আমরা জানি 3 পাবো, কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। এবং হর কি কি আমাদের? 2 ও 4 এর কি বের করব? লসাগু। লসাগু কত হবে? 2 এবং 4 এর লসাগু হচ্ছে 4। সুতরাং ভগ্নাংশদ্বয়ের গসাগু কি পাবো? লবদ্বয়ের গসাগু ভাগ হরদ্বয়ের লসাগু সমান সমান আমরা কত পাবো? গসাগু পেয়েছি আমরা 3, লসাগু পেয়েছি 4। এখন লসাগু এবং গসাগুর গুণফল বের করতে বলেছে। সুতরাং লসাগু ও গসাগু এর গুণফল আমরা কি পাচ্ছি? লসাগু পেয়েছি 4/3 গুণ গসাগু পেয়েছি 2/231। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এখান থেকে 4 গুণ 2 অর্থাৎ 8 এবং 3 গুণ 231 অর্থাৎ 693। এখন যদি আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে কি পাবো? এখান থেকে পাবো 8 8 64, এখানে 5, 3 নেমে গেলে 6 8 48, এখানে 5 অর্থাৎ 86 সমস্ত 8/5। তাহলে আমরা লিখব 86 সমস্ত 8/5। এটি রাফে দেখাবেন। বলা হচ্ছে করিম সাহেব 240% জমির 10/3 অংশ স্ত্রীকে দান করলেন, 12/5 জমি পুত্রকে দান করলেন। বাকি সম্পত্তির 16/5 অংশ কন্যাদ্বয়কে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি নিজে রাখলেন। কতে বলা হচ্ছে উদ্দীপকে প্রথম দুটি ভগ্নাংশের গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম দুটি ভগ্নাংশ (10/3) ও 12/5। আমরা জানি কি ভগ্নাংশের গসাগু। গসাগুর সূত্র কি? আমরা আগেই করেছি। গসাগু যখন বের করতে হবে তখন কি করতে হবে? উপরে গসাগু এবং নিচে লসাগু, অর্থাৎ যেটি চাইবে সেটি উপরেরটাতে অর্থাৎ লবের ক্ষেত্রে বের করতে হবে, বাকিটা হরের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি করব? লবের গসাগু বের করব, আর বাকি থাকে কি? হরের আমরা লসাগু বের করব। তাহলে লবের গসাগু আর এখানে হরের লসাগু। এখানে আমাদের লব কত কত? 3 ও 5। লব 3 ও 5 এর
গসাগু কত হবে আমরা জানি হচ্ছে 1 এবং হর 10 ও 12 এর লসাগু কত হবে আমরা জানি 60। 3 ও 5 এর ক্ষেত্রে এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই এখানে 1 বসে যাবে। আর 12 এবং 10 এর মধ্যে লসাগু কীভাবে বের করতে হয় আমরা জানি, 10 এবং 12 এর ভেতরে আমরা চাইলে 2 দ্বারা ভাগ করলে এখানে 5, এখানে 6 পাবো। তাহলে 5 গুণ 2 10, 10 গুণ 6 অর্থাৎ 60। তাহলে সুতরাং ভগ্নাংশদ্বয়ের গসাগু কী হবে আমরা বসিয়ে দিই। গসাগুর এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি 60, তাহলে 60 ভাগের 1। খতে আমাদেরকে কি বলা হচ্ছে, খতে আমাদেরকে বলা হচ্ছে স্ত্রী পুত্র অপেক্ষা 14,000 টাকা সম্পত্তি কম পেলে স্ত্রী ও পুত্রের সম্পত্তির মূল্য কত। তাহলে এই সমস্যাটির সমাধান আমরা কিভাবে করব, আমাদেরকে এখানে বলা হচ্ছে স্ত্রী পায় 10 ভাগে 3 কার 240-এর। 240 হচ্ছে মোট সম্পত্তি, এর 10 ভাগের 3 অংশ পায় স্ত্রী এবং 12 ভাগের 5 অংশ পায় পুত্র। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা 240-এর এত অংশ এবং এত অংশ সমান কত আসলে এই পরিমাণটি বের করতে পারি। তাহলে আমরা বুঝতে পারবো আসলে তাদের সম্পত্তির পরিমাণ কত। এরপরে আমাদেরকে বলা হচ্ছে স্ত্রী পুত্র অপেক্ষা 14,000 টাকা সম্পত্তি কম পায়। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেহেতু জানি না মোট সম্পত্তির মূল্য কত, আমরা কি করব, আমরা প্রতি শতাংশের একটি মূল্য ধরে নেব। তাহলে স্ত্রী এবং পুত্রের সম্পত্তি যত শতাংশ হবে তার একটি মূল্য আমরা পাবো, প্রকৃত মূল্য না হলেও। সে অপ্রকৃত মূল্যটির সাথে আমরা 14,000-এর একটি সম্পর্ক করেই আমরা আসলে স্ত্রী ও পুত্রের সম্পত্তির মূল্য বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে স্ত্রী সম্পত্তি বের করি। স্ত্রী পায় 240-এর 10 ভাগের 3 শতাংশ অর্থাৎ কত, এখানে পাবো 24 গুণ 3 অর্থাৎ 72 শতাংশ, এবং পুত্র পায় 240-এর কত 12 ভাগের 5 শতাংশ, তাহলে এখানে পাবো 20 গুণ 5 অর্থাৎ 100 শতাংশ। এখন আমরা জেনে গেছি যে স্ত্রী 72 শতাংশ পায় এবং পুত্র 100 শতাংশ পায়। এখন যেহেতু আমরা স্ত্রী এবং পুত্রের সম্পত্তির অংশ জেনে গেছি, তাহলে আমরা কি করতে পারি, এদের যেহেতু শতাংশতে হিসাব, তাহলে আমরা কি করতে পারি, শতাংশের হিসাবে মূল্য ধরে নিতে পারি। যেমন আমরা কি করতে পারি, ধরি প্রতি শতাংশ অর্থাৎ 1 শতাংশ, তাহলে প্রতি শতাংশের মূল্য ক টাকা। তাহলে 1 শতাংশের মূল্য যদি ক হয়, তাহলে স্ত্রীর যে 72 শতাংশ রয়েছে, তাহলে 72 শতাংশের মূল্য কত হবে, 72 ক। তাহলে সুতরাং স্ত্রীর সম্পত্তির মূল্য 72 ক টাকা এবং পুত্রের সম্পত্তির মূল্য 100 ক টাকা। আমরা এগুলো কেন বের করেছি, কারণ আমাদেরকে বলা হচ্ছে স্ত্রী পুত্র অপেক্ষা 14,000 টাকা সম্পত্তি কম পায়, অর্থাৎ এই দুইজনের এখন যে টাকা রয়েছে, এই দুইজনের সম্পত্তির টাকার পার্থক্যই হচ্ছে 14,000 টাকা। আমরা কি লিখতে পারবো, প্রশ্ন মতে আমরা লিখতে পারি 100 ক বিয়োগ 72 ক সমান 14,000, বা 100 থেকে 72 গেলে আমরা কত পাবো, 28 ক সমান 14,000, বা ক সমান 14,000 ভাগ 28, কারণ কি গুণের সম্পর্ক, পক্ষান্তর হলে ভাগ হয়ে যাবে। তাহলে সুতরাং ক সমান আমরা 28 দ্বারা ভাগ করলে পাবো 500 টাকা। এখন আমরা কি পাচ্ছি, আমাদেরকে বলেছে স্ত্রী ও পুত্রের সম্পত্তির মূল্য কত হবে। তাহলে স্ত্রীর সম্পত্তির মূল্য, সুতরাং স্ত্রীর সম্পত্তির মূল্য 72 গুণ 500 টাকা, অর্থাৎ কত পাবো আমরা, এখান থেকে পাবো হচ্ছে 36,000 টাকা, এবং
পুত্রের সম্পত্তির মূল্য 100 গুণ 500 টাকা, অর্থাৎ 50,000 টাকা। এখন আমাদেরকে কিন্তু মোট বলেনি, যদি আমাদেরকে আসলে মোট বলে তাহলে আমরা কি করব, যোগ করে দিব। সুতরাং স্ত্রী ও পুত্রের মোট সম্পত্তির মূল্য কত হবে, 50,000 যোগ 36,000 টাকা, অর্থাৎ 86,000 টাকা, যদি এটি মোট বলে। আর যদি না বলে তাহলে আমরা আলাদা আলাদা করে রাখবো। গতে আমাদেরকে বলেছে পিতা ও প্রত্যেক কন্যার সম্পত্তির মূল্যের পার্থক্য কত। তাহলে আমরা এখানে কি করতে পারবো, পিতা ও কন্যার আসলে সম্পত্তির অংশ আমাদেরকে জানতে হবে। আমাদেরকে প্রশ্নে বলেছিল যে এত অংশ স্ত্রী এবং এত অংশ পুত্রকে দান করেছে, বাকি সম্পত্তির ভেতরে 16/5 অংশ কন্যা দয়, অর্থাৎ দুইজন, দয় বলতে দুইজনকে বোঝাচ্ছে, দুইজনকে দিয়েছে বাকি সম্পত্তির, মোট সম্পত্তির না কিন্তু। তাহলে প্রথমে আমরা জানি যে মোট সম্পত্তি হচ্ছে 240%, এর ভেতরে পুত্র এবং স্ত্রীকে অনেকটুকু অংশ দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি লিখব, প্রথমে মোট সম্পত্তি 240%, স্ত্রী ও পুত্রকে দেওয়ার পর বাকি থাকে কত, 240 বিয়োগ কত, 72 যোগ 100%, অর্থাৎ কত পাবো আমরা, 240 থেকে 172 গেলে আমরা পাবো হচ্ছে এখান থেকে 68%। এখন এই 68%-এর কত, 16/5 অংশ কন্যা দয়, অর্থাৎ 2 কন্যা পায়, আর বাকি অংশ কে পায়, সে নিজে পায়, অর্থাৎ নিজের জন্য রাখে। সুতরাং কন্যা দয় পায় কতটুকু, 68 এর 16/5, অর্থাৎ আমরা কত পাবো, এখান থেকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে 4 আর এখানে 17, তাহলে 17 গুণ 5 অর্থাৎ 85/4%। তাহলে এখানে 2 কন্যা পায় হচ্ছে এতটুকু অংশ, অবশিষ্ট অংশ যেহেতু সে নিজের জন্য রাখে, তাহলে অবশিষ্ট অংশ কত, 68 বিয়োগ 4/85%। আমরা কত পাচ্ছি এখান থেকে, আমরা পাচ্ছি হচ্ছে 4 দ্বারা যদি গুণ করি 68-কে, তাহলে কত পাবো আমরা, 272 বিয়োগ 85%, অর্থাৎ কত পাচ্ছি আমরা, 4/187%। তাহলে এখন আমরা কি পাচ্ছি, এখানে 2 কন্যা পায় হচ্ছে কতটুকু, আমরা পেয়েছি 4/85%। কন্যা দয় যেহেতু বলেছে, আর এখানে পিতাও প্রত্যেক কন্যার বলেছে, অর্থাৎ একজন, তাহলে একজনের সম্পত্তির আমাদেরকে বের করতে হবে। তাহলে 1 কন্যা পায়, আরও কম, অর্থাৎ কি হয়ে যাবে, 2 দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে 85 এখানে ভাগ 2, তাহলে এখানে কী হবে, ভাগের ক্ষেত্রে গুণ হয়ে এই 2 আসলে কিসে ছিল, উপরে ছিল, তাই এখানে নিচে নেমে যাবে, এভাবে আসবে। তাহলে আমরা কত পাবো, এখানে পাবো 8, এখানে 85%। এখন আমরা এদের মূল্য বের করব। আমরা খ থেকে কি জানি, 1% মূল্য আমরা পেয়েছি 500 টাকা। তাহলে খ হতে প্রাপ্ত 1% মূল্য 500 টাকা। এখন করিম সাহেবের সম্পত্তির মূল্য কত, অবশিষ্ট অংশটাই হচ্ছে তার নিজের, অর্থাৎ কত, 4/187 গুণ
500 টাকা, অর্থাৎ কত টাকা? আমরা এখান থেকে পাবো হচ্ছে, যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এখানে 25 গুণ 187, তাহলে আমরা পাবো 23,375 টাকা। এবং এক কন্যার বা প্রত্যেক কন্যার সম্পত্তির মূল্য কত হবে? তাহলে 8/85 গুণ 500 টাকা। তাহলে এখানে আমরা পাচ্ছি 62.5 গুণ 85, অর্থাৎ পাচ্ছি 5,312.5 টাকা। সুতরাং পার্থক্য বের করতে বলেছে, তাহলে পার্থক্য কত হবে? 23,375 বিয়োগ 5,312.5 টাকা, অর্থাৎ কত পাবো আমরা? 18,062.5 টাকা। 90 ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।